রাজ্যে এসআইআর ট্রাইব্যুনালের প্রথম আবেদনের নিষ্পত্তি হলো এবং এই মেহতাব শেখ ফারাক্কার সম্ভবত কংগ্রেস প্রার্থী সম্ভাব্য কংগ্রেস প্রার্থী মেহতাব শেখের নাম অবিলম্বে ভোটার তালিকা একদম তুলতে হবে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এইখানে প্রশ্ন হচ্ছে কেয়া ঘোষের কাছে, যেটা রবীন্দ্রনাথ ভট্টাচার্য তুলছেন, যে তাহলে স্বচ্ছতা এসআইআর, আমি আবার বলছি এসআইআর এর প্রয়োজনীয়তা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকতে পারে না, কিন্তু এসআইআরটা কতটা স্বচ্ছভাবে হচ্ছে সেটা রবীন্দ্রনাথ ভট্টাচার্যের মতন অনেকে এই প্রশ্নটা তুলছেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে চুনচুনকে হিসেবের কথা বলছেন, এতগুলো যে দুর্নীতি হলো প্রত্যেকটার হিসেবের দায়িত্ব বেশিরভাগ ক্ষেত্রে আদালত দিয়েছে, কখনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হিসেবে ইডিকে, কখনো সিবিআইকে, কটার ক্ষেত্রে হিসেবে এখনো পর্যন্ত হয়েছে, ফলে পুরোটাই হচ্ছে ভোট পলিটিক্স বলে অনেকে মনে করছেন। দেখুন, ভোট পলিটিক্স আপনি বলছেন, আমি পশ্চিমবঙ্গে দেখি এখানে একটাই পলিটিক্স চলে, নোট পলিটিক্স। তৃণমূল কংগ্রেসের সে 25-75 নোট পলিটিক্স, এটা আলাদা প্রসঙ্গ। আমাদের বিষয়টা হচ্ছে, দেখুন আমরাও চাই এসআইআরে, আমরা বারে বারে বলছি একজনও অযোগ্য ভোটার থাকবেন না এবং একজনও যোগ্য ভোটার বাদ যাবেন না, এটা আমাদের গোড়া থেকে আমাদের দাবি এবং গোড়া থেকে আমরা এর কথাটা বলে আসছি। এবার বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই উত্তরটাও তো দিতে হবে যে অনুপ্রাণিত যারা বিএলও রয়েছে, শুভ্রজিৎ, সেই অনুপ্রাণিত বিএলওরা কি গন্ডগোল পাকিয়েছেন, যেখানে নাম আমরা দেখতে পাচ্ছি ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, মানে মমতা ব্যানার্জি সরকার অনুবাদক দেননি, ডেটা এন্ট্রি অপারেটর দেননি, আমরা সব জানি, কিন্তু এই বিএলওদের যে ভূমিকা, যে তারা কি এটা করানো হয়নি তো ইচ্ছাকৃতভাবে, যাতে মানুষের একটা ক্ষোভ জন্মায়, ইচ্ছাকৃতভাবে বাবার যদি নাম থাকে স্বাভাবিকভাবে তার ছেলের নাম থাকবে, এইটা যা বাদ দেওয়া হচ্ছে এটা ইচ্ছাকৃত হয়নি তো। আচ্ছা, আরেকটা কথা বললেন মমতা ব্যানার্জি, আপনি চুনচুনকে যখন বললেন, মমতা ব্যানার্জি অনেক কিছু চারি বললেন, কিন্তু একটা কথা, একটা চারি বাদ গেলেন, সেটা হচ্ছে মিথ্যাচারী, যেটা উনি নিজে। কারণ মমতা ব্যানার্জি পরের পর মিথ্যে বলে মানুষকে, ওই সিএ এর সময় বলেছিলেন নাগরিকত্ব কেড়ে নেবে, কারণ নাগরিকত্ব কারার আইন ছিল না, ওয়াকাফের সময় মানুষকে ভুল বুঝিয়েছেন, এসআইআর এর সময় মানুষকে, এই বিশেষ করে সংখ্যালঘু মানুষকে উনি ভুল বুঝিয়ে, কোথাও নির্বাচন কমিশন তার মনে হয়েছে, কোথাও বিজেপি সরকার, কোথাও ভারতীয় জনতা পার্টির পলিটিক্যাল পার্টি হিসেবে সবাইকে উনি খেপিয়ে তুলেছেন একটাই কারণে, উনি চান যাতে ওই তাঁর যে সাধের দুধেল গাই যে ভোট ব্যাংকটা তার কাছে আবার ফিরে আসুক। আচ্ছা, আরেকটা কথা, এই যে এই দুদিন আগে যে বলছে কাকে গ্রেপ্তার, এসব এই 2-3 দিন আগে এবিপি আনন্দতেও দেখিয়েছিল 14 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে, কোথা থেকে, এনজেপি স্টেশন থেকে, পশ্চিমবঙ্গের মধ্যে। তো তাদের যে গ্রেপ্তার করা হচ্ছে, এখন মমতা ব্যানার্জি বলবেন অন্য রাজ্য হলে বলতো বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে বসে যখন পশ্চিমবঙ্গে থেকে 14 জন অনুপ্রবেশকারী, যাদের কাছে প্রত্যেকের কাছে ওই ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ডের একটা পুরো প্যাকেজ ছিল, সেই বিষয়ে কি কথা হবে না? আমি যে কারণে বললাম আপনাদের যে বাংলাদেশি ত্রিপুরা থেকেও গ্রেফতার হয়েছে, বাংলাদেশি কিন্তু গুজরাট থেকেও গ্রেফতার হয়েছে, উত্তরপ্রদেশ থেকেও গ্রেফতার হয়েছে, সুতরাং এবার কি বলবে আমি জানি না। আমি সুমনদার কাছে আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। আমি শুধু মনে করিয়ে দেবো, এক তো হচ্ছে এই অনুপ্রবেশকারী, যারা অনুপ্রবেশকারী তাদের সার্টিফাই করতে চাইছে তৃণমূল কংগ্রেস, শরণার্থীদের থেকে নাগরিকত্ব কেড়ে নিয়ে, এই অভিযোগটা আজকে নরেন্দ্র মোদী বলছেন। আমি মনে করিয়ে দেবো সুমনদাকে যে কয়েকদিন আগে এই রাজ্যে এসে অমিত শাহ বলেছিলেন যে এই রাজ্যের ভোটটা দেশের সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তার কারণ ত্রিপুরাতে পর্যন্ত, যেখানে বিজেপির শাসন রয়েছে, সেখানে পর্যন্ত অনুপ্রবেশ অনেকাংশে বন্ধ করে দেওয়া সম্ভব হয়েছে। দেশকে যদি সুরক্ষিত করতে হয়, সেই জায়গায় এই রাজ্যের ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না, এইটা বোধহয় স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না, যে স্বরাষ্ট্রমন্ত্রী এটা জানেন না যে ভারত বাংলাদেশ সীমান্তটা তৃণমূল কংগ্রেস পাহারা দেয় না, ওটা বিএসএফ পাহারা দেয়, যে বিএসএফ ওনার মানে দপ্তরের আন্ডারে রয়েছে। ফলে এই ধরনের কথা, এরকম নিম্নমানের কথা, মানে যুক্তিহীন কথা, এই কথার কোনো জবাব দেওয়ার কোনো জায়গা নেই। প্রধানমন্ত্রী সিন্ডিকেটের কথা বলছিলেন না, আমার মনে পড়ে গেল সেই কর্ণাটকের লাস্ট যে বিধানসভার আগে ওখানকার যারা সরকারি কন্ট্রাক্টর যারা, তারা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন যে কোনো কাজ ধরতে গেলে, সরকারি কাজ ধরতে গেলে 40% করে সেখানে সিন্ডিকেট মানি দিতে হয়। ফলে প্রধানমন্ত্রীর মুখে সিন্ডিকেট মানি কথা না বলাই ভালো। আপনি দেখবেন যে পরিমাণ টাকা জমা পড়েছে ওই বিভিন্ন খাত থেকে, সেইগুলোর যে হিসেব আমরা দেখেছি, সেই হিসেবেও দেখা গেছে যে 90% বেশি টাকা কিন্তু বিজেপির এতেই জমা পড়েছে। ফলে সেই টাকাগুলো কারা দিচ্ছে, সেই টাকাগুলো রিটার্ন তারা কিভাবে পাবে, এগুলো পাবে। কিন্তু মূল যে সমস্যা, কিন্তু মূল যে সমস্যা, আমি কেয়া ঘোষকে থামালাম, আমি ইন্টারাপ্টেড বলেছেন, বলতে দিতে হবে। সুমনদা আপনাকে ইন্টারাপ্ট করেনি, প্লিজ বলতে দিন। সুমনদা কন্টিনিউ। মূল যে জায়গাটা, সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা বারবার ধরে বলছি না
যে একটু আগে বিভিন্ন জন বলছিলেন যে কেন প্রকাশ হয়নি তালিকা, কেন কি হয়নি, আরে এটাই তো নির্বাচন কমিশন চেয়েছে, যাতে নির্বাচনের শেষ দিন পর্যন্ত পশ্চিমবঙ্গের ভোটারদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। আমি বলছি শামশেরগঞ্জের যে 56 নম্বর বিধানসভা, তার মানে আমার কিছু ডিলিটেড তালিকা আমার কাছে রয়েছে বুথ ধরে ধরে, সেখানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে যারা ওই কি বলবো যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ পড়েছেন, তাদের তালিকার মধ্যে বাদ গেছে 93.8, কোথাও 92.5, কোথায় 94.4, কোথাও 94.2। আপনি ভেবে দেখুন যে গোটা প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার মূল লক্ষ্য কি, যে তৃণমূল কংগ্রেসকে হারাতে গেলে জোটচুরিটা ভোটার তালিকায় করতে হবে, এবং সেই ভোটার তালিকার মধ্যে বেছে বেছে মহিলা এবং সংখ্যালঘুদের বাদ যাবেন। আপনি বলছেন আজকে চুনচুনের কথা বলছেন, এক মিনিট, এই যে চুনচুন করার কথা বলছিলেন, আপনি আজকে ডোমজুড়ে দেখেছেন, ডোমজুড়ের প্রার্থী গোবিন্দ হাজরা, তিনি একজন মাংস বিক্রেতা, মুরগির মাংস বিক্রেতা, তাকে বলেছেন যে আপনি রোহিঙ্গা বাংলাদেশি, আপনার এখানে ব্যবসা করা যাবে না। আমি জাস্ট তিনটে কথা বলছি। প্রথম কথা, আমি বিশ্বনাথ স্যারের সাথে একটু ডিফার করব। আজকে এই মুহূর্তে ইলেকশন কমিশনের কি করণীয় আছে কি নেই সেটা একমাত্র বিবেচ্য নয়। ইলেকশন কমিশন চাইলে ইন ডিউ টাইম পশ্চিমবাংলা এসআইআর শুরু করতে পারত, অনেক পরে শুরু করেছে। দ্বিতীয় কথা, তাও যখন দেরি হলোই এবং এতগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি ইত্যাদির ফলে আরো জটিলতা তৈরি হলো, তাহলে ভোটটাকে আরো 1 মাস পরে 1.5 মাস পরে ঘোষণা করা যেত, তাতে দরকার হলে কিছুদিন রাষ্ট্রপতি শাসন হতো, তাতেই ভোট হতো। এরকম কি উদাহরণ আমাদের দেশের আগে নেই? সুতরাং আজকে এই মুহূর্তের এটা বিষয় না, ইদারি মানে দীর্ঘদিন ধরে ইলেকশন কমিশনের ভূমিকার ফলে আজ আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আর আমার দুটো কথা, নজরুল ইসলাম আপনারা জানেন মোথাবাড়ির এমএলএ, তার নামটাও অ্যাডজুকেশনের তালিকায় ছিল। এটা কি ম্যাজিক আমরা জানি না, মোথাবাড়ির হাজার হাজার সাধারণ ভোটারের নাম ঝুলে থাকলো, কিন্তু নজরুল ইসলামের নামটা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু ফারাক্কায় যেখানে কংগ্রেসের প্রার্থী, তার নামটা ডিলিট করে দেওয়া হলো। এখন ট্রাইব্যুনালে গিয়ে তিনি তার নামটাকে এখন অন্তর্ভুক্ত করছেন। এর পেছনে অন্য কোনো হিসাব আছে কি না আছে এটা আপনারাই বিচার করুন। এবং আমার শেষ কথা এখানে আপনাদেরকে বলছি যে আপনারা প্রধানমন্ত্রীর ভাষণ ছড়ালেন, ধর্মেন্দ্র ডায়লগ নিয়ে বলছেন এইবার ভোটের পরে চুন চুনকে হিসাব লেঙ্গে, চুন চুনকে। আর ওই ধর্মেন্দ্র ডায়লগ ওনার মুখে শুনে আমার ধর্মেন্দ্র ছেলের একটা ডায়লগ মনে পড়ে যাচ্ছে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। বেশ, আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো যে একেবারে আলটিমেটলি আমরা কি দেখছি, যে রকম পরিবেশগুলো সামনে আসছে, তাতে ভোটটা একটা অবাধ, সুষ্ঠু, ভয়মুক্ত পরিবেশে হবে কিনা। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে কমিশনের ওপর, এই কমিশন নিয়ে এত প্রশ্ন তুলছিল, শতরূপ তুলছিল, সুমনদাও তুলছিল, কমিশনের ওপর পূর্ণ আস্থা রয়েছে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এই কমিশনের নেতৃত্বে ভয়মুক্ত অবাধ ভোট হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যদিকে ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি বলছেন সেন্ট্রাল ফোর্স ইভিএম এ চিপ পর্যন্ত ঢুকিয়ে দিতে পারে, তার আশঙ্কা, প্রধানমন্ত্রীর আশ্বাস। পাশাপাশি इस बार बंगाल में निष्पक्ष चुनाव होगा, इस बार निर्भय चुनाव होगा और इस बार परिवर्तन का चुनाव होगा। ইভিএম মেশিন খারাপ করে দেবে অনেক জায়গায় প্ল্যান করে, সেই ইভিএম মেশিন সারাতে আসলে দেবেন না। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর পশ্চিমবঙ্গে প্রথম জনসভা, সেখান থেকে ফের পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী। বললেন এবার নির্বাচন হবে ভয়হীন, নিরপেক্ষ। আর তৃণমূল যখন এসআইআর ইস্যুতে বারবার নির্বাচন কমিশনকে নিশানা করে চলেছে, তখন প্রধানমন্ত্রী বললেন কমিশনের ওপর সম্পূর্ণ ভরসা রয়েছে তার। बंगाल के भविष्य के लिए दीजिए, इस बार वोट अपने अधिकार के लिए दीजिए। बीजेपी उम्मीदवार को वोट देकर परिवर्तन पर मुहर लगाइए। मुझे चुनाव आयोग पर पूरा भरोसा है, इस बार बंगाल में निष्पक्ष चुनाव होगा, इस बार निर्भय चुनाव होगा और इस बार परिवर्तन का चुनाव होगा। অন্যদিকে আবার শমশেরগঞ্জ ও জিয়াগঞ্জের সভা থেকে কখনো ইভিএমে কারচুপি তো কখনো মনোনয়ন জমা দেওয়ার চক্রান্তের আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইভিএম মেশিনে 1 থেকে যত বুথ গুনতে হবে, আর 5টা করে সিম্বলও যদি থাকে 5টাতেই টিপে টিপে ভোট দিয়ে দেখবেন সেখানে ভোটটা ঠিক মতো পড়ছে কিনা। ইভিএম মেশিন যখন চেক করবেন ভিভিপ্যাট যেন থাকে, এটা দেখে রাখবেন। আমাদের দাবি বাইরে থেকে গণতন্ত্রের রক্ষক মানুষ যাতে দেখতে পারে ওই ইভিএম মেশিন সেন্ট্রাল ফোর্স চেক করছে কিনা, কোনো চিপ ঢুকাচ্ছে কিনা, হ্যাক করছে কিনা। ওরা পারে না এমন কোনো কাজ নেই। গত 14ই মার্চ ব্রিগেডের সভা থেকে পশ্চিমবঙ্গে লড়াইয়ের সুর বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। রবিবার কোচবিহারের সভায় তিনি বলেন তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়েছে, পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। कुछ दिन पहले
राजधानी कोलकाता के ब्रिगेड ग्राउंड से मैंने बंगाल में परिवर्तन महाअभियान की शुरुआत की थी। ब्रिगेड ग्राउंड की वो ऐतिहासिक तस्वीरें, वो जन सैलाब, जनता का उत्साह, जनता का जुनून, तब से पूरे टीएमसी सिंडिकेट घबराया हुआ है। और आज मैं देख रहा हूं ब्रिगेड ग्राउंड में जो बिगुल बजा, कुछ बिहार ने उस पर पक्की मोहर लगा दी है। इस माहौल और हुजूम ने ये पक्का कर दिया है, टीएमसी के पापों का घड़ा अब भर चुका है। প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা আছে বলেছেন, কারণ ওনার দলের এজেন্ট, ওনার দলের দালাল, ওনার দলের শাখা সংগঠন, ওনার দলের গণসংগঠন, তো ওদের দিয়েই তো বিজেপি কাজ করাচ্ছে। তো ওদের উপর আস্থা রাখবে না তো কাদের উপর আস্থা রাখবে? উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি, সেখান থেকেই নির্বাচনী সভা শুরু করে পরিবর্তনে ডাক দিলেন নরেন্দ্র মোদী। কিন্তু পরিবর্তন কি হবে, নাকি ফের ক্ষমতায় আসবে তৃণমূলই? উত্তর মিলবে 4 মে। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.